আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা তোমাদের সাথে আজকে সাধারণ জ্ঞানের দুর্দান্ত একটা ক্লাস নিয়ে চলে আসছি জয়কলি একাডেমির পক্ষ থেকে। আজকের ক্লাস থাকবে কোন টপিকের উপর? ভাই আজকের ক্লাসটি হচ্ছে সাধারণ জ্ঞানের উপর। সো সাধারণ জ্ঞানের কোন টপিক আজকে পড়বো? তোমাদেরকে কয়েকদিন আগে আমরা লঞ্চিং লাইভে বলেছিলাম যে আমরা সাধারণ জ্ঞানের একটা পূর্ণাঙ্গ কোর্সও তোমাদের জন্য হাজির করেছি এবং কোর্সের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো বোঝা। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোশ্চেন বোঝার ট্রাই করব। কোত্থেকে কোশ্চেন হয় সেই জায়গাগুলো বোঝার ট্রাই করব এবং এই বছরও কোত্থেকে কোশ্চেন হবে এই প্যাটার্নটা আজকে খুবই গুরুত্বপূর্ণ বোঝা পুরো ক্লাসটা। সুতরাং তুমি অন্য ক্লাস করো আর না করো, আজকের ক্লাসটা অবশ্যই জয়কলি পরিবারের সাথে আমার সাথে থাকতে হবে। তুমি আমার আগের ক্লাস করো বা পরের ক্লাস করো বা না করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করব, আই রিপিট, আমি তোমাকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসটা অবশ্যই করার জন্য, কারণ আজকের ক্লাসটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছে, ভাইকে একটু জানাও যে আমি অমুক জায়গা থেকে যুক্ত হয়েছি এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, যে ভাইয়া আপনি আপনার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি। সো একটু কমেন্টস আমাকে জানিয়ে দাও। তোমাদের সাথে আমরা ওকে, আমরা মেইন ক্লাসে চলে যাব। ওকে, কে কোথা থেকে ক্লাসে জয়েন হচ্ছে একটু ভাইকে জানিয়ে দাও। একটু ভাইকে জানিয়ে দাও। ওকে, ওকে, অনেকেই কিন্তু জয়েন হয়ে যাচ্ছ। ক্লাসটা একটু শেয়ার করে দিবা যাতে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে। কারণ আজকের ক্লাসটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি কতটুকু পড়বা? জিকে কোত্থেকে পড়বা? সবথেকে ভয়ের জায়গা কি জিকে? আমি তো ভাই আন্তর্জাতিক পারি না, আমার কি চান্স হবে? জিকে তে সর্বোচ্চ মার্ক ক্যারি করা সম্ভব। আজকের ক্লাসটা করো, তাহলে বুঝে যাবা তোমার সিলেবাস কি, তোমার মান বন্টনের জায়গাটা কত দূর, তুমি কিভাবে পড়লে তোমার সর্বোচ্চ ভালো কিছু হবে। ওকে? ওকে, সো সাদিয়া আফরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তারা একটু কাইন্ডলি শেয়ার করে ভাইকে ডান লেখো। ওকে, দেখো আমরা কি পড়বো আজকে। আমরা পড়বো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট ভর্তি প্রোগ্রাম 2025-26, যেটা গত বছরের কোশ্চেন হয়েছিল, সেই গত বছরের কোশ্চেন নিয়ে আমরা ফার্স্টে অ্যানালাইসিস করব, যে গত বছরের প্রশ্নটা বিশ্লেষণ করব কোত্থেকে কোশ্চেন হয়েছে এবং এই বছরও সেই সব জায়গা থেকে কোশ্চেন হবে কিনা, গত বছরের তুলনায় কোন জায়গাগুলোতে চেঞ্জ আসছে এবং সামনে বছর মানে এই বছর তোমার ভর্তি পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন হবে এই ভাই তোমাকে বলে দিব। কেমনে বলে দিব? কারণ আমাদের রিসার্চের ব্যাপারটাই কিন্তু অন্য ধরনের। তুমি জানো আমি আমার কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে এই যে আমাদের জয়কলি প্রকাশনী, আমাদের যে জয়কলি প্রকাশনী, এইখান থেকে এই বছর 29টা কোশ্চেন, 30টার মধ্যে 29টা কোশ্চেন আমাদের বই থেকে হুবহু কমন। ঠিক আছে, এবং আমার যে ক্লাস ছিল, তোমার দিদার ভাইয়ের যে ক্লাস ছিল, সেই ক্লাস থেকে কিন্তু ভাই 25+ হুবহু কমন, একদম ডিরেক্ট। আমার প্রোফাইলে যাও, আমার প্রোফাইলে একাধিক প্রমাণ সহ ভিডিও সহ সবকিছু এখানে ক্যাপচার করা আছে। সো ভাইয়া তোমার জন্য সর্বোচ্চ প্রস্তুতির ক্ষেত্রে সর্বোচ্চ ভালো কিছু বই আনবো আমরা ইনশাল্লাহ। সাইম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ না, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের আম উৎপাদনের শীর্ষ জেলা, তাই না? তোমাদের ওইখানে চাঁপাইনবাবগঞ্জ, এরপর রাজশাহী, এরপরে নওগাঁ, এইসব অঞ্চলে আম খুব বেশি হয়। ওকে, সো আমরা একটু দেখবো ক্লাসে এখন পর্যন্ত যারা জয়েন হয়নি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। দেখো ১ নম্বর প্রশ্ন, ১৯৭১ সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে? একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, তুমি তুমি এই কোশ্চেন তুমি তোমার বাসায় বসেও পড়তে পারবা, তুমি জয়কলির কোশ্চেন ব্যাংক থেকেও পড়তে পারবা, কিন্তু আজকের ক্লাস কেন করবা? বিকজ হাউ টু অ্যানালাইজ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে কিভাবে অ্যানালাইসিস করব। ভাই সবাই তো বলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, আমি কোশ্চেন ব্যাংকটা কিভাবে অ্যানালাইসিস করব, এই জিনিসগুলো তুমি ভাইয়া এইখান থেকে বুঝতে পারবা। ঠিক আছে, দেখো কি বলছে, 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলো বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করা কথা বলা হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওকে, দিনাজপুর হচ্ছে বাংলাদেশের সবথেকে উঁচু জেলা, জানো তো? বাংলাদেশের সবথেকে উঁচু জেলার নাম দিনাজপুর, সবথেকে নিচু জেলার নাম কিশোরগঞ্জ। দিনাজপুরে বড় পুকুরিয়া আছে। খুলনা হচ্ছে, আজকে খুলনা নিয়েও আমরা পড়বো একটু পরে, অল্প কিছুক্ষণ পরে দেখবা খুলনা নিয়েও কোশ্চেন পাবা। ঠিক আছে, দেখো আমি একটু কথা বলি। এই স্বাধীনতার ঘোষণাপত্র, ভাই কি বললাম স্বাধীনতার ঘোষণাপত্র, এই যে স্বাধীনতার ঘোষণাপত্র জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই প্রত্যেকটা স্বাধীনতার একটা ঘোষণাপত্র থাকে সাধারণত, সেইখানে কিছু নিয়ম নীতি লেখা থাকে। স্বাধীনতার ঘোষণাপত্র 1971 সালের, 1900 কত সাল, 1971 সালের, এটা হচ্ছে 10 এপ্রিল এই ঘোষণাপত্র দেওয়া হয়। ঠিক আছে,
ঘোষণাপত্র দেওয়া হয় 10 এপ্রিল এবং সেটা সেটা পাঠ করা হয় বা কার্যকর বা পাঠ করা হয় ঠিক আছে? সেটা পাঠ করা হয় কত? 17ই এপ্রিল। বুঝছো? মুজিবনগর সরকারের সাথে এটা কিন্তু রিলেটেড। মুজিবনগর সরকারের সাথে কিন্তু এটা রিলেটেড। মুজিবনগর সরকারের সাথে এটা কিন্তু রিলেটেড। সো তোমাকে অবশ্যই জানতে হবে, হ্যাঁ? ওকে, এরপর দেখো শুধু এই জিনিসটাই না, আমাকে অনেক সময় প্রশ্ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই মুজিবনগর যে আমাদের ৭১ সালে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল ভাই সেটা পাঠ করেছিল কে? সেটা পাঠ করেছিল যে তার নাম হচ্ছে আব্দুর রউফ। কি নাম? আব্দুর আব্দুর রউফ। ঠিক আছে? আব্দুর রউফ। সো অনেকগুলা তথ্য আমরা জানলাম কিন্তু ভাই এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে কোত্থেকে আসছে? এই কোশ্চেনটা মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যাবলী থেকে আসছে। মুক্তিযুদ্ধ থেকে প্রতি বছর ২ থেকে সর্বোচ্চ ৪-৫টা পর্যন্ত কোশ্চেন হয়। মিনিমাম ২টা কোশ্চেন হয় মুক্তিযুদ্ধ থেকে। ভাই এই বছরও মুক্তিযুদ্ধ থেকে ৪টা কোশ্চেন হইছে। ঢাকা ইউনিভার্সিটি গত বছর যে কোশ্চেন হইছে সেইখানে মুক্তিযুদ্ধ থেকে ভাই ৪টা কোশ্চেন হইছে। তার মানে তোমার জন্য মুক্তিযুদ্ধ কঠিন লাগলেও মুক্তিযুদ্ধটা তোমাকে পড়তেই হবে। ৪৭ থেকে ৭১ তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণাপত্র এখানে বাংলাদেশের এখানে মেইনলি ৩টা জিনিসকে, কয়টা জিনিসকে? ৩টা জিনিসকে নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই ৩টা জিনিস কি? এসএমএস। কি বললাম? ভাই মনে থাকবে? স্বাধীনতার ঘোষণাপত্র তখন তো আর এত কিছু ছিল না। এসএমএস এর কথা বলবো। এসএমএস। এসএমএস এ কি? এস হচ্ছে এস হচ্ছে এস হচ্ছে সাম্য। এসে কি? এসে সাম্য। এম এ হচ্ছে কি? মানবিক মর্যাদা। এম এ হচ্ছে কি? মানবিক মর্যাদার সবার শেষের এস। এস হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তার মানে এস হচ্ছে সাম্য, সতে সাম্য, এম এ হচ্ছে মানবিক মর্যাদা এবং এস এ হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এই ৩টা জিনিস ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের ৩টা প্রধান স্তম্ভ। কিন্তু কিন্তু এই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলা কিন্তু বাংলাদেশের যে সংবিধানটা আছে না ভাইয়া, সেই সংবিধানের ৪টা মূলনীতি তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পৌরনীতিতে পড়েছিলা। সংবিধানের ৪টা মূলনীতি। সেই ৪টা মূলনীতির মধ্যে এই ছিল ২টা, আর একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে জাতীয়তাবাদ। ওকে, যাই হোক আমরা কিন্তু ১ নম্বর প্রশ্ন উত্তর করে ফেললাম। ২ নম্বর প্রশ্ন আমি একটু দেখব। বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্ক কি? একটা জিনিস মাথায় রাখবা, আজকের ক্লাসটা তোমার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট। আজকের ক্লাসটা তোমার জন্য কি সবথেকে ইম্পর্টেন্ট ভাই? কেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট? কেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট? কারণ কারণ আজকের ক্লাসে তোমাকে দেখাবো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়। ভাই একটা বই দিন। ওকে, কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা এখান থেকে দেখাবো। ওকে, আমাদের সাথে তাহমিদ হাসান আছো, এমএসটি আরিনা আক্তার আছো, এরপরে জান্নাতি সুলতানা আপু জয়েন হয়েছে, এরপরে সাফওয়ান আহমেদ আছো, সিমরান হোসেন রায়ান আছো। ওকে সিমরান, এরপরে হচ্ছে এমএসডি মাহফুজ আছো, অনেকেই আছো। সো একটু আমরা দেখবো বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্ক কি। ব্রিক্স ব্রিক্স হচ্ছে ২০০৬ সালে একটা সংগঠন হয় ব্রিক্স। এই সংগঠন প্রথমে এটার নাম ছিল ব্রিক। এটার নাম ছিল কি? BRIC, ব্রিক। বিতে ব্রাজিল, আর রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে হচ্ছে চায়না, এই 4টা দেশ। কিন্তু ২০১০ সালে এবং ফাইনালি ২০১১ সালে পার্মানেন্ট হয় এখানে একটা দেশ, তার সাথে যুক্ত হয় এস হচ্ছে কি? এস হচ্ছে সাউথ আফ্রিকা। তার মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা, এই 5টা দেশের প্রথম অক্ষর নিয়ে বা আদ্যক্ষর নিয়ে গঠিত শব্দ যেটা, সেটা হচ্ছে ব্রিক্স। একটা সংগঠন যেটা হচ্ছে একটা অর্থনৈতিক সংগঠন। এই ব্রিক্স এর সাথে কিন্তু ব্রিক্স এর একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে বলা হয় এনডিবি। কি বলা হয় ভাইয়া? এনডিবি। এবং ব্রিক্স এর বর্তমান মোট সদস্য 11টা। কয়টা? 11টা। যেহেতু ব্রাজিল আছে, এখন আমি যদি আর্জেন্টিনার কথা না বলি তাহলে তো অনেকেই তোমরা কষ্ট পাইতে পারো। আর্জেন্টিনার কি? আর্জেন্টিনা একজন বিখ্যাত মানে গোট বলা হয়, MESSI, মেসি, তাই না? কিন্তু আমরা একটু অতিরিক্ত আবেগ দিয়ে বলবো মেসি। ঠিক আছে, মেসি দিয়ে আমরা নির্ণয় করব যে আসলে আমাদের ব্রিক্স এর সাথে যেগুলা দেশ আছে, কতগুলা দেশ এখানে বললাম? ব্রাজিল, আরে বিতে ব্রাজিল, আরে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এস হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা। পাশাপাশি এম হচ্ছে কি? এম হচ্ছে মিশর। এম কি? এম হচ্ছে মিশর। ইতে হচ্ছে ইথিওপিয়া। ওপিয়া না, এটা হচ্ছে ইথিওপিয়া। ঠিক আছে, এসে হচ্ছে কি? এসে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, তোমরা যেটাকে দুবাই বলে চিনো। পরের এসে হচ্ছে সৌদি আরব। পরের আইতে হচ্ছে ইরান। তোমরা জানো ইরানের সময় কিন্তু এই ব্রিক্স নিয়ে অনেক কথা হয়েছে এবং সবার শেষে জয়েন হয়েছে 2025 সালে জানুয়ারি মাসে জয়েন হয়েছে, তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। কি নাম?
ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। এই জন্য এই দেশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভাই এর মধ্যে কি বাংলাদেশ আছে? বাংলাদেশ কিন্তু নাই। এই ব্রিক্স হচ্ছে বর্তমান যুগের মেয়েদের মতো। কেমন? কেমন? এই বাংলাদেশের সাথে এই সম্পর্ক বর্তমান যুগের মেয়েদের মতো। এরা হচ্ছে সিচুয়েশনশিপে বিশ্বাসী। বুঝছো? মানে মেইন কথা হচ্ছে এ হচ্ছে ঝুলাই রাখতে পছন্দ করে। ডিরেক্ট হচ্ছে কি করবে না, ডিরেক্ট সদস্য করবে না, কিন্তু সমর্থন গোষ্ঠী হিসেবে বাংলাদেশকে রাখবে। বাংলাদেশ 2023 সাল থেকে সমর্থন গোষ্ঠী হিসেবে আছে। তার মানে বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর সম্পর্ক কি? বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর সম্পর্ক হচ্ছে কি, ব্রিক্স এর সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ হচ্ছে বাংলাদেশ। পূর্ণ সদস্য নয়, ইভেন কোন সম্পর্ক নাই এমনও না, পর্যবেক্ষণ রাষ্ট্রও না। বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে ব্রিক্স এর কি সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। বাংলাদেশ একটা অর্থনৈতিক সহযোগী দেশ। ওকে, জান্নাতি সুলতান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? ওকে, শাহিদা অনু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, একটু ভাইকে শেয়ার করে ভাইকে কমেন্টসে একটু ডান লিখে দাও। পাশাপাশি একটু কষ্ট করে যে কাজটা করবা সেটা হচ্ছে আজকের ক্লাসটা পুরোপুরি তুমি অ্যানালাইসিস জিনিসটা মাথায় রাখবা, কারণ ব্রিক্স হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। ভাই গত বছর আন্তর্জাতিক থেকে মাত্র 4টা কোশ্চেন হয়েছে, একটা আন্তর্জাতিক সংগঠন থেকে হয়েছে, আর কয়েকটা জিনিস আমরা সামনে পাবো, সমস্যা নেই। ওকে দেখো, রিভারকে যদি SJWFS লেখা হয় তাহলে ঢাকা কি হবে? দেখো তুমি একটু চিন্তা করো, রিভার RIVER, রিভার, ঠিক আছে? রিভারকে আমরা কি লিখেছি? SJWFS। দেখো আর এর পরের অক্ষর কি? আর এর পরের হচ্ছে এস। আই এর পরে কি? আই এর পরে হচ্ছে জে। ভি এর পরে কি? ভি এর পরে ডব্লিউ। ই এর পরে কি? এর পরে এফ। আর এর পরে কি? আর এর পরে এস। তার মানে এখানে রিভার কেন্দ্রিক যা আছে পরের গুলো হচ্ছে জাস্ট একটা বর্ণ পরে, তাই না? একটা বর্ণ পরে। তাহলে আমরা দেখব বাকি যেই অপশনগুলো আছে, সেই অপশনগুলোর ক্ষেত্রে এটার সঠিক উত্তর কোনটা আসে? এটা সঠিক উত্তর ভাইয়া কোনটা আসে? আমরা একটু দেখি, ঠিক আছে? দেখো ঢাকা, ডি এর পরে কি? ডি এর পরে ভাইয়া ই, তার মানে এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে। এইচ এর পরে কি? এইচ এর পরে আই, এটাও মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে, কিন্তু এটা মিলে নাই, তার মানে এটা বাদ। এর পরে কি? এর পরে বি, এটা মিলছে, এটা মিলছে, এটাও মিলছে, ঠিক আছে? কে এর পরে কি? আই জে কে, কে এর পরে হচ্ছে এল, তার মানে এটা মিলছে, এটা মিলছে, এটা মিলে নাই, এম না, ঠিক আছে? এর পরে কি? এর পরে বি, তার মানে এখানে সি আছে, এটাও হবে না, উত্তর হচ্ছে এ। উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে ভাইয়া এ। কিভাবে? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম, মানে রিটেন চালু হওয়ার পরে এই প্রথম জিকে তে আইকিউ থেকে কোশ্চেন হলো। সুতরাং বি ইউনিটে যে আইকিউ থেকেও কোশ্চেন হতে পারে এটা কিন্তু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, এবং এই বছর যেটা কোশ্চেন হবে সেটা সেখানে দেখবা আইকিউ থেকে 2টার বেশি কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ, 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, এবং আইকিউ এর জন্য জয়কুলের একটা চমৎকার বই আছে, সুতরাং তুমি সেই বইটা অবশ্যই মাথায় রাখতে পারো। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, তার মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটা প্রশ্ন। সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করে? তুমি জানো 1971 সালে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং হচ্ছে আমাদের হচ্ছে নৌবাহিনী, এই তিনটে মিলে একটা সশস্ত্র বাহিনী গড়ে তোলে, এবং যেই দিনটাতে হয়ে এই যৌথ অভিযান শুরু করেছিল সেই দিনটাকে বলা হয় কি? সেই দিনটাকে বলা হয় সশস্ত্র বাহিনী দিবস। এত ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের এই তিনটা বাহিনী প্লাস ভারতের সশস্ত্র বাহিনী এই দুইটা একসাথে যৌথ হয়ে গেছে না? যৌথ মানে জয়েন হয়ে গেছে না? এই জন্য এটাকে বলা হয় যৌথ বাহিনী। সেই যৌথ বাহিনীর প্রধান কমান্ডার ছিল জগজিৎ সিং অরোরা, এবং বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল কি? কর্নেল আতাউল গনি উসমানী, ঠিক আছে? আতাউল গনি উসমানী, ঠিক আছে? ওকে ভাই, ক্লাস শেষে কি পিডিএফ দিবেন? পিডিএফ এর জন্য আমাদের পেজে মেসেজ দিও, ভাইরা তোমাকে প্রোভাইড করবে। নুসরাত জান প্রীতি 3 এর বি, সাদিয়া বলছো এ, শাহিদা অনু বলছো এ, এরপরে হচ্ছে তাহমিদ হাসান, এমএসটি আরিনা আক্তার, এরপরে মুনিরা, এমএসটি মুনিরা আছো। ওকে, সবাই একটু উত্তর করে দাও ভাই, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সর্বপ্রথম কোন তারিখে? এটা হচ্ছে 21 নভেম্বর। কত তারিখ? 21 নভেম্বর 1900 কত? 1900 হচ্ছে 21 নভেম্বর 1971। এবং এই দিনে কি হয়েছিল? এই দিনে সবাই মিলে একসাথে হামলা করে, এবং এই দিনটাকে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস, ঠিক আছে? দেখো 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ নেয়। 25শে মে কি হয়? 25শে মে হচ্ছে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না, শুধু হচ্ছে 25শে মে তোমরা জানো কাজী নজরুল ইসলামের হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, হ্যাঁ? তো সেই নিয়ে হচ্ছে একটা আয়োজন হয়, এবং
এইখানে এখানে হচ্ছে ৭ই ডিসেম্বর হচ্ছে আমাদের ৭ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধে প্রথম জেলা হিসেবে স্বাধীনতা অর্জন করে যশোর জেলা। প্রথম শত্রুমুক্ত জেলার নাম ছিল যশোর। ওকে? ওকে। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা যাব ৫ নাম্বার প্রশ্ন। জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারে? দেখো, সাম্প্রতিক থেকে অনেক কোশ্চেন হয়। এই কোশ্চেনটা সাম্প্রতিক থেকে। গত বছর পরীক্ষার ঠিক কয়েক মাস আগে ২ মাস আগে জুলাই সনদ বাস্তবায়ন হয় এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন হয়েছিল। ২ টা কোশ্চেন একদম জুলাই সনদ থেকে হুবহু আসছে। এর মধ্যে এইটা একটা। তোমরা জানো পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ভাইয়া ২ বারের বেশি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা হচ্ছে সরকার প্রধান যে সে কিন্তু হতে পারে না। যেরকম তুমি যদি দেখো আমেরিকা মানে ইউএসএ প্রাইম মিনিস্টারের মেয়াদ হচ্ছে ৪ বছর। ৪ বছর এবং সে সর্বোচ্চ ২ বার কি হইতে পারে? প্রেসিডেন্ট হইতে পারে। ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একবার হইছিল এবং ২০২৪ সালে আরেকবার হইছে। ঠিক আছে? সে ৪ বছর থাকতে পারবে মোট ক্ষমতায়। তার মানে সে থাকতে পারবে মোট ৮ বছর। কিন্তু বাংলাদেশ এইটা সেখানে মানে যেই সরকার হইতো, প্রধানমন্ত্রী হইতো সে সবসময় সরকারি থাকবে। মানে এর কোন বাঁধা ধরা নিয়ম নাই। কিন্তু বর্তমানে নিয়ম হচ্ছে বা জুলাই সনদে বলতেছে যে সরকার হইতে পারে ২ বার এবং একেকবারের মেয়াদ কত? ৫ বছর। তাহলে ২ বারে কত বছর হইতে পারবে? ২ বার হইতে পারবে ভাইয়া ১০ বছর। ২ বারে হতে পারবে কত? ২ বারে হতে পারবে ১০ বছর। ১০ বছর। ওকে? ওকে। ঠিক আছে, তোমরা জানো আমাদের জয়কলির তোমাদের জন্য যেই বইগুলা আছে, স্পেশালি বাংলার জন্য বাংলা বিচিত্রা, ইংরেজির জন্য আমাদের ইংলিশের যে বইটা আছে, আমাদের জিকের জন্য বেস্ট অফ দ্য বেস্ট একটা বই। প্রত্যেকটা বই ভাই, প্রত্যেকটা বই তার জায়গা থেকে একক এবং অনন্য। একটু পরে সেটার আমরা বিস্তারিত বর্ণনা দিচ্ছি। ৬ নম্বর প্রশ্ন। বাংলাদেশের কোন জেলার পাট ৬১ তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? বাংলাদেশে একটা জেলা আছে যেই জেলার পাট খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সেই জেলার মূল মন্ত্র কি জানো? সেই জেলার মূল মন্ত্র কি? সেই জেলার মূল মন্ত্র হচ্ছে সোনালে আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। ঠিক আছে? তো সেই জেলাটাকে বলা হয় ফরিদপুর। পাট উৎপাদনের জন্য শীর্ষ জেলা এবং এই পাট উৎপাদন করে কি হয়েছে? পাট উৎপাদন করে ভাইয়া এই ফরিদপুরের পাটটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন ফাইবার বা যেটাকে আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ময়মনসিংহ হচ্ছে ধান উৎপাদনের জন্য শীর্ষে। রংপুর, এরপর রাজবাড়ির হচ্ছে চমচম। ফরিদপুরের পাশেই কিন্তু রাজবাড়ি। ওকে? এরপর আমরা দেখব ৭ নম্বর প্রশ্ন। মেরিনা আক্তার তাবাসসুম, এটা একদম সাম্প্রতিকের কোশ্চেন এবং একটু আগে যে কোশ্চেনটা দেখছি সেগুলো সাম্প্রতিক। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক থেকে কোশ্চেন হয়েছে ১৪ টি। কতটি? ১৪ টি প্রশ্ন হয়েছে সরাসরি সাম্প্রতিক থেকে। ১৩ থেকে ১৪ টি। সো এই ১৪ টি কোশ্চেনের মধ্যে অধিকাংশ কোশ্চেনই ভাইয়া হচ্ছে সাম্প্রতিকের বাংলাদেশ ভিত্তিক হয়েছে। এই ১৪টা প্রশ্নের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী সাম্প্রতিক আসছে হচ্ছে ১০ টা, আন্তর্জাতিক আসছে কয়টা? আন্তর্জাতিক আসছে ৪ টা। ৪ টা। এবং বাংলাদেশে তোমাদের জেনারেল জিকে থেকে বাংলাদেশ থেকে কোশ্চেন হচ্ছে ৮ টা, আন্তর্জাতিক কোশ্চেন হচ্ছে ৪ টা। তার মানে ১৪ এবং হচ্ছে এখানে ১২ কত থাকলো? ১৪ আর ১২ হচ্ছে ২৬। বাকি থাকে ৪ টা। ২ টা হচ্ছে মৌলিক জিকে থেকে কোশ্চেন আর ২ টা হচ্ছে আইকিউ থেকে কোশ্চেন। এই গত বছর মোট ৩০ টা কোশ্চেন। ঠিক আছে? আমরা একটু দেখি। মেরিনা তাবাসসুম একজন খুবই বিখ্যাত ব্যক্তি। যিনি হচ্ছে যিনি হচ্ছে ২ বার আগা খান পুরস্কার পেয়েছে। ২০২৫ সালে সে পায় কেন জানো? ২৫ সালে কিন্তু ভয়াবহ বন্যা হয় তোমরা জানো। হ্যাঁ? সেই বন্যায় যারা হচ্ছে ঘরবাড়ি নাই, আশ্রয় নাই, ঠিক আছে? এরকম মানুষজন সাধারণত অনেক বড় করে আমরা সাধারণত ঘর তুলি। কিন্তু ঘর তুলে সেই ঘরটা আমরা শিফট করতে পারি না। তো সে হচ্ছে এমন একটা বাড়ি করবে যেটা খুবই ছোট হবে সেটাকে আমরা বলব খুদি। কি বলবো? খুদি বাড়ি। যেটা হচ্ছে বাঁশ-টাশ দিয়ে করা হবে এবং এই বাড়িটা কি বন্যার সময় বন্যার সময় এই বাড়িটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা যাবে। এইজন্য সে একটা ডিজাইন করে সেই বাড়ির এবং এইজন্য তাকে কি করা হয়? তাকে আগা খান পুরস্কার দেওয়া হয়। কি পুরস্কার? আগা খান পুরস্কার। ঠিক আছে? ওকে। এরপর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষ সংবিধান থেকে প্রতি বছর সংবিধান ঠিক আছে? বাংলাদেশের সংবিধান এমন একটা টপিক যেখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়ই। এটা মাস্ট। সংবিধান থেকে কোশ্চেন হবেই। পৃথিবীর অন্য কিছু হোক বা না হোক সংবিধান থেকে কোশ্চেন হবে। সংবিধান থেকে প্রতি বছর জেনারেলি সংবিধান কত তারিখে হয়েছে সেগুলা কোশ্চেন হয়। সংবিধান রিলেটেড কোন ব্যক্তি, কমিটি রিলেটেড কোশ্চেন হয়। সংবিধান রিলেটেড কয়েকটা অনুচ্ছেদ থেকে কোশ্চেন হয়। এই বছর অনুচ্ছেদ থেকে কোশ্চেন হয়েছে। কোন বছর অধ্যায় থেকে কোশ্চেন হয়। সংবিধানে মোট ১৫৩ টা অনুচ্ছেদ আছে। মোট কয়টা? মোট হচ্ছে ১৫৩ টি অনুচ্ছেদ আছে। ১৫৩ টি অনুচ্ছেদ। এই ১৫৩ টা অনুচ্ছেদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রথম কয়েকটা অনুচ্ছেদ। এর মধ্যে সংবিধানের ৩য় ভাগ মৌলিক অধিকার, ঠিক আছে? সেই
মৌলিক অধিকারের সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে, ২৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার কত নম্বর? ২৮ নম্বর, এবং ২৭ নম্বরে বলা আছে আইনের চোখে সবাই সমান। এরকম কথা বলা আছে ২৭ নম্বরে। ঠিক আছে? ২৪ নম্বরে কি আছে? ২৪ নম্বরে বলা আছে স্মৃতি। মানে হচ্ছে বাংলাদেশের যত আন্দোলন-টান্দোলন হয়েছে সেই সব স্মৃতি-টিতি নিয়ে যে অনুচ্ছেদ, সেটা হচ্ছে ২৪ নম্বর অনুচ্ছেদ। হ্যাঁ? প্রত্যেকটা অনুচ্ছেদের বোঝার মতো কিন্তু অনেক সুন্দর, সুন্দর টেকনিক আছে যেগুলো আমরা ক্লাসে বলে দিব। এরপরে খানার আয় এবং ব্যয় জরিপ অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? তার মানে বাংলাদেশের আয় ব্যয়ের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের দরিদ্র, হতদরিদ্র, মানে চরম দরিদ্র, দরিদ্র সীমার সর্বনিম্ন নিচে, এরকম কথা হয় না? সবথেকে দরিদ্র অঞ্চল কোনটা? দরিদ্র বিভাগ কোনটা বলো? সবথেকে গরিব, 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 গরিব তোমরা নাকি আবার সাবধান। মিস্টার আরিনা আছো, নুসরাত জাহান প্রাপ্তি, জান্নাতি, ঠিক আছে, আলামিন, এরপরে বাদশাহ, মাজহারুল ইসলাম তাসনিম, এরপরে আছে জিহাদ, এরপরে আরিনা আক্তার, বর্ষা, এরপরে ওকে, এরপরে আনোয়ার আছো, জান্নাতি সুলতানা, এরপরে প্রীতি, জান্নাতি আপু ক্লাস করতেছে না? ঠিক আছে, ওকে। সো দেখো কি হবে এটার উত্তর। আর এই শান্ত দিদার ভাইয়া, চলে আসলাম উগান্ডা থেকে। খুব ভালো, উগান্ডা থেকে আসছো, আস্তে আস্তে ক্লাস করো। ওকে, চলো এই প্রশ্নের উত্তর কি হবে? ভাই এই প্রশ্নের উত্তর কি হবে আমরা একটু দেখি। কি বলছে? খানার আয় এবং ব্যয় জরিপ। তার মানে ভাত-টাত খাইতে পারে কিনা দরিদ্রতার যে অঞ্চল। বাংলাদেশে মোট বিভাগ কয়টা? বাংলাদেশে মোট বিভাগ হচ্ছে ৮টা। ৮টা। এর মধ্যে সবথেকে গরিব, সবথেকে গরিব, দরিদ্র, সবথেকে গভীর লিখে ফেলছি না? গরিব। গরিব হচ্ছে কোনটা? গরিব হচ্ছে ভাই বরিশাল। গরিব হচ্ছে কি? গরিব হচ্ছে সবথেকে বরিশাল। বরিশাল ২০২২ সালের তথ্য অনুযায়ী। মানে বাংলাদেশ ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী। এবং সবথেকে ধনী, মানে কম গরিব। সবথেকে যদি কম গরিব, ধনী না, সবথেকে কম গরিব হচ্ছে কি? সবথেকে কম গরিব হচ্ছে খুলনা বিভাগ। খুলনা বিভাগ 14%, ঠিক আছে? বরিশাল প্রায় 26% ছিল, ঠিক আছে? ওকে, এই হচ্ছে এই অঞ্চলগুলার তথ্য। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারা কারা বরিশালের একটু জানতে চাই। এরপর ১০ নম্বর প্রশ্ন, নিচের কোন জন অন্য ৩ জনের থেকে ভিন্ন? এখানে আমি তোমাদেরকে বলে দেই, এখানে ৩ জন আছে, যেই ৩ জন হচ্ছে চিত্রশিল্পী, এবং একজন আছে যে হচ্ছে গান করে। কোন ৩ জন চিত্রশিল্পী এবং একজন গান করে? তার মানে ৩ জন যেহেতু চিত্রশিল্পী, ওই ৩ জন এক, যে গান করে সে হচ্ছে ভিন্ন। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। নুসাইবা, ফ্রি মোট কয়টা ক্লাস হবে স্যার? ফ্রি ক্লাস হবে আমাদের জিকে এর উপর ফ্রি ক্লাস, ওকে, বাংলার উপর ফ্রি ক্লাস হবে ১৬টা, ইংলিশের উপর ফ্রি ক্লাস হবে ১৪টা, এবং জিকের উপর ফ্রি ক্লাস হবে কয়টা? ১৪টা, ঠিক আছে? এর মধ্যে প্রত্যেকটা ক্লাস শেষে কি থাকবে? এক্সাম থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষে এক্সাম থাকবে। সো ব্যাপার হচ্ছে এইখানে তুমি ১৪, ১৪, ২৮ আর ১৬, ১৪, ১৪, ২৮ আর ১৬ পাচ্ছ ৪৪। ৪৪ টা ক্লাস পাবা, ৪৪ টা এক্সাম পাবা। এক্সাম কোথায়? জয়কুলি একাডেমি, www.joykuliacademy.com লেখা সার্চ দিলে ওর মধ্যে তুমি এক্সাম, এই যে আজকে ক্লাস শেষ হবে, ক্লাস শেষে তুমি এক্সাম দেওয়ার মতো তোমার ব্যবস্থা আছে। সো সেখান থেকে তুমি এক্সাম দিয়ে এসো। নিচের কোন জন অন্য ৩ জনের থেকে ভিন্ন? দেখো, লিওনার্দো দা ভিঞ্চি, তিনি একজন চিত্রশিল্পী। তুমি জানো পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, তার কিন্তু একটা বিখ্যাত চিত্রশিল্পী আছে। তার নাম কি? তার নাম হচ্ছে মোনালিসা। কি নাম? মোনালিসা। মোনালিসা। এবং তোমরা শুনছো না যে কিসের যুগ বলতো? তোমরা শুনেছো এই রেনেসাঁ যুগ, সেই রেনেসাঁ যুগ শুরু হয়েছে লিওনার্দো দা ভিঞ্চির হাত ধরে। এরপর পাবলো পিকাসো, তিনি কিন্তু আরেকজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি হচ্ছে ওই তোমাদের একটা বিখ্যাত, বেশ কিছু পাবলো পিকাসো দিয়ে তুমি সার্চ দিও, বেশ কিছু চিত্রশিল্পী তারা আছে। এবং ভিনসেন্ট ভ্যান গগ, তিনিও কিন্তু একজন চিত্রশিল্পী। কিন্তু এখানে উইলফ গ্যাং, এরপর এই ব্যক্তিটা মোজার্ট যে সে হচ্ছে কি? সে হচ্ছেন একজন সঙ্গীত শিল্পী। কি নাম? সঙ্গীত শিল্পী। কোন দেশের? অস্ট্রিয়ার সঙ্গীত শিল্পী। সে হচ্ছে অস্ট্রিয়ার একজন সঙ্গীত শিল্পী। সো ব্যাপার হচ্ছে ইনি বাকি ৩ জনের থেকে ভিন্ন। বাকি ৩ জনই তোমার হচ্ছে চিত্রশিল্পী, কিন্তু ছবি আঁকায়। কিন্তু ইনি হচ্ছে গান গায়। তার মানে ইনি হচ্ছে একজন ভিন্ন। এটা হচ্ছে আইকিউ প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোশ্চেন। দেখো, বাংলাদেশের বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? স্থানীয় সরকার প্রতিষ্ঠান চিনো না? লোকাল লেভেলের। ভাই আপনার নাম্বারটা একটু দিবেন, একটু কথা বলবো, আমার একটা কোশ্চেন বুঝি না। আচ্ছা, এমডি সাব্বির নাম্বার দিব ক্লাস শেষের দিকে, তুমি হচ্ছে একটু থাইকো, ঠিক আছে? আর গন্তব্যটাবিতে বলছো যে ক্লাস নেন, জয়কুলিতেও ক্লাস নেন। হ্যাঁ, জয়কুলিতেও ক্লাস নেই, ওখানে ক্লাস নেই, গন্তব্যটাবিতে আমার ক্লাস আছে হচ্ছে
9:30টায়, ঠিক আছে? সো এখান থেকে ক্লাস নিয়ে ওখানে যাবো। বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা আছে? ভাইয়া, স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস জিকে এর অংশ। এবং এই জিকে আমাদের জয়কলি জিকে যে বইটা আছে, সেই জয়কলি জিকে বই থেকে হুবহু ২৯ টা কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে কমন এই গত বছরে। সুতরাং তোমার জন্য যেকোনো প্রস্তুতির ক্ষেত্রে জয়কলির যেকোনো সিরিজের বই, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, একটা বই তোমার জন্য কিনো, একটা সিরিজের বই কিনো এবং তোমাকে একাধিক বই পড়া লাগবে না। এক বই তোমার জন্য যথেষ্ট। সুতরাং সর্বোচ্চ ভালো কিছু হবে আশা করি। দেখো, বাংলাদেশে বর্তমানে কত ধরনের স্থানীয় সরকার আছে? দেখো কি আছে? প্রথম হচ্ছে ইউনিয়ন সরকার আছে না? তোমরা ইউনিয়নের নাম শুনছো না? ইউনিয়ন যে অমুক ইউনিয়নে অমুক মেম্বার চেয়ারম্যান হয়। এরপর আরেকটা আছে উপজেলা। আরেকটা কি আছে? উপজেলা। এর পাশাপাশি আরেকটা আছে জেলা। কিন্তু ধরো যারা জেলার মধ্যে থাকে ওরা তো ইউনিয়ন বা উপজেলায় থাকে না। ওরা কি থাকে? মানে মেইন মূল শহরে থাকে। তারা হয় থাকে পৌরসভার মধ্যে, হয় থাকে পৌরসভার মধ্যে, আর নাইলে থাকে কি? আর নাইলে থাকে হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে। এই হচ্ছে ৫ টা জায়গা। তাহলে কয়টা হলো? ৫ টা। তার মানে কয়টা প্রতিষ্ঠান? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা আর সিটি কর্পোরেশন। মোট কয়টা? ভাই মোট হচ্ছে ৫ টা। মোট হচ্ছে কয়টা? ৫ টা। ঠিক আছে? তার মানে বাংলাদেশের বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা আছে? ৫ ধরনের। ওকে? ১২ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশে অবস্থান করছে? বাংলাদেশে প্রবাসী আছে না? প্রবাসী মানে কি? যারা কাজ করার জন্য বাইরে যায়। তোমরা জানো প্রবাসী সম্পর্কে। এই প্রবাসী আমাদের জন্য যেই পরিমাণ কষ্ট করে যেই টাকাটা বাংলাদেশে পাঠায়, সেটাকে আমরা বলি রেমিটেন্স। কি বলি? রেমিটেন্স। ভালো করে বোঝার ট্রাই করো। এইখান থেকে একটা ধাঁধা আসে এবং এইখান থেকে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আবার কোয়েশ্চেন আসলে তুমি পারবা না। কেন পারবা না? কারণ তোমাকে বলে দেই। এই রেমিটেন্স, তার মানে রেমিটেন্স আসে হচ্ছে প্রবাসীদের হাত ধরে। ভালো করে বোঝার ট্রাই করো। বাংলাদেশের অনেক মানুষ বাইরে যায়। স্পেশাল মিডল ইস্টে সবাই যায়। ধরো সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, হ্যান-ত্যান এইসব জায়গায়, দুবাই-টুবাই। সবথেকে বেশি যায় হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে, ঠিক আছে? সবথেকে বেশি সংখ্যক, বেশি কি? বেশি সংখ্যক, বেশি সংখ্যক প্রবাসী যায় কোথায়? সৌদি আরবে। কিন্তু টাকা সবথেকে বেশি কিন্তু সৌদি আরব থেকে আসে না। টাকা সবথেকে বেশি পাঠায় হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। কি নাম? যুক্তরাষ্ট্র, মানে যেটাকে আমরা ইউএসএ বলি, আমেরিকা বলি। যুক্তরাষ্ট্র, হ্যাঁ? মানে আমেরিকা থেকে সবথেকে বেশি টাকা আসে। আমেরিকায় মানুষ থাকে অল্প কিন্তু টাকা অনেক বেশি পাঠায়। কারণ আমেরিকার লোকজন সেলারি অনেক বেশি পায়। ঠিক আছে? মানে যেখানে তোমার হচ্ছে সৌদি আরবের মানুষ একজনে যে কয় টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায়, বা ১০ জনে যে কয় টাকা ইনকাম করে পাঠায়, আমেরিকা থেকে একজনে সেটা দেখা গেছে ইনকাম করে পাঠাইলো। এজন্য যুক্তরাষ্ট্র থেকে সবথেকে বেশি টাকা রেমিটেন্সের শীর্ষে। রেমিটেন্স মানে এই যে প্রবাসীদের যে টাকাটা পাঠায়, সেই রেমিটেন্সের শীর্ষকে যুক্তরাষ্ট্র। কিন্তু বেশি সংখ্যক কর্মী কোথায় যায়? সৌদি আরবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এই ২ টা জিনিস নিয়ে কেন ঝামেলা না হয়। এই ২ টা জিনিসের কনফিউশন তো বারবার এখান থেকেই কিন্তু ভাই কোশ্চেন হয়। ১৩ নম্বর প্রশ্নের উত্তর করব। তার আগে জানাও যে ভাই কোন জায়গায় সমস্যা হচ্ছে কিনা। ওকে? গ্রামীণ ও শহর পর্যায়ে মোট ৫ টি, হ্যাঁ। বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলা হবে না? হ্যাঁ। আমাদের সুচিত সুচরিতা, আচ্ছা সুচরিতা সরকার হবে। ঠিক আছে? হবে, ক্লাস হবে। সো একটু থাকো। আ আরিনা আক্তার আছে এমএসটি, আরিনা আক্তার, এরপর হচ্ছে আরিনা বা না আরাইনা জানি না। আরিনাই হবে হয়তোবা। এরপরে জুবায়ের, পারভেজ, রিমন আছু, জান্নাতি সুলতানা, বর্ষা রয়, এরপরে হচ্ছে লাইজ লাইবা, এরপরে শাহিদা, এরপরে নুসাইবা, অনেকে তোমরা আছো। এরপর হচ্ছে নুসরাত জাহান প্রীতি, লুবনা, এরপরে হচ্ছে জিহাদ সরকার সাকিব। সো সবাইকে থ্যাংক ইউ। দেখো এটার উত্তর কি হবে? ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টর? এটা কি মুক্তিযুদ্ধ প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়? মুক্তিযুদ্ধ বিষয়ে আরো আগে ২ টা কোশ্চেন পাইছি। এটাতে মুক্তিযুদ্ধ বিষয়ক ৩ নাম্বার কোশ্চেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড ১ নাম্বার কোশ্চেন। ভালো করে বুঝো। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ? বাংলাদেশের ম্যাপটা আমি একটু অঙ্কন করার ট্রাই করি। ঠিক আছে? ধরে নাও এটা বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ? জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ধরে নাও। ঠিক আছে? ধরে নাও এটা বাংলাদেশের ম্যাপ। এটা যদি বাংলাদেশের ম্যাপ হয়, তাহলে বাংলাদেশের ম্যাপের উপরের যে বিভাগ, সেই বিভাগের নাম হচ্ছে রংপুর। এইখান থেকে শুরু হইছে ৬ নম্বর সেক্টর। জাস্ট চিন্তা করো ১ মিনিটের মধ্যে সেক্টর শেষ। রংপুর বিভাগ এটা হচ্ছে ৬ নম্বর সেক্টর। এর নিচে রাজশাহী হচ্ছে ৭ নম্বর সেক্টর। রাজশাহীর নিচে খুলনা হচ্ছে ৮ নম্বর সেক্টর। খুলনার নিচে এখানে আছে বরিশাল হচ্ছে ৯ নম্বর সেক্টর। দেখো ৬, ৭, ৮, ৯, ১০ যেয়ে পড়বে কোথায়? ১০ যেয়ে পড়বে পানির মধ্যে। হ্যাঁ? পানি রিলেটেড মানে নো রিলেটেড যে সেক্টর সেটা হচ্ছে ১০ নম্বর সেক্টর। শেষ? মানে নিচে তো আর কিছু নাই। আমাকে আবার নিচ থেকে উপরে উঠতে হবে। কেমনে উঠবো? নিচ থেকে এই ধরো নোয়াখালী-টোয়াখালী মানে এই পর্যন্ত ধরো হচ্ছে ভোলার আগ পর্যন্ত, ফেনীর আগ পর্যন্ত এই পর্যন্ত ১ নম্বর সেক্টর।
1 নম্বর সেক্টর মানে চট্টগ্রাম রিলেটেড 1 নম্বর সেক্টর। নোয়াখালী টোয়াখালী থেকে শুরু করে ফরিদপুর এবং ঢাকার মেইন সিটি সহ এইদিকে হচ্ছে ধরো প্রায় ব্রাহ্মণবাড়িয়ার আগ পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়ার মানে আখাউড়ার নিচ পর্যন্ত এটা হচ্ছে 2 নম্বর সেক্টর। তার মানে ঢাকার মেইন বিভাগ, ঢাকার মেইন শহর এবং ফরিদপুর সহ নোয়াখালী সহ কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর। নোয়াখালীর উপরে কি আছে? নোয়াখালীর ঢাকার উপরে গাজীপুর, গাজীপুর থেকে শুরু করে এদিকে হবিগঞ্জ পর্যন্ত এটা 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর এবং এইখানে একটা বিভাগ আছে তুমি জানো, সেই বিভাগের নাম সিলেট। সিলেট বিভাগের উপরের নিচের 2টা জেলা হচ্ছে 4 নম্বর সেক্টর, উপরের 2টা জেলা হচ্ছে 5 নম্বর সেক্টর। ভালো করে বুঝো। 1 2 3 4 5 6 7 8 9 10 বাকি আছে কত? বাকি আছে 11, কারণ মোট সেক্টর ছিল 11। এই ময়মনসিংহ হচ্ছে 11 নম্বর সেক্টর। জাস্ট একটা ছবি তুলে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। কেন? কারণ এই জিনিসটা হচ্ছে তুমি এত সুন্দর করে বুঝবা না। রংপুর 7, তার নিচে রাজশাহী 8, তার নিচে খুলনা 8। এরপরে বরিশাল 9, নিচে 10 পড়ে গেছে পানির মধ্যে। এরপরে হচ্ছে চট্টগ্রাম 1, ঢাকা শহরের মেইন সিটিটা 2, ঢাকা শহরের উপরে মানে গাজীপুর সহ এই অঞ্চলটা 3, কিশোরগঞ্জ সহ এই অঞ্চলটা 3, 4 নম্বর হচ্ছে সিলেট বিভাগের নিচের অঞ্চল, সিলেট বিভাগের উপর অঞ্চল 5 এবং ময়মনসিংহ সহ এই অঞ্চলটা হচ্ছে 11 নম্বর। তো এই হচ্ছে সেক্টর রিলেটেড। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়? ঢাকার মেইন শহর। তার মানে কত নম্বর সেক্টর? এটা অন এন্ড অনলি 2 নম্বর সেক্টর। অন এন্ড অনলি 2 নম্বর সেক্টর। ঠিক আছে? ওকে? সেক্টর রিলেটেড সমস্যা আশা করি আর কখনো হবে না। 14 নম্বর প্রশ্ন দেখো। নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025 এ উল্লেখ করা হয়নি? আমি তোমাকে একটু আগে বলছিলাম জুলাই জাতীয় সনদ 2025 থেকে কিন্তু কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা হইছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী কত বছর মেয়াদ থাকবে, আর একটা হচ্ছে কি কি বলা হয়নি। দেখো, বলা হয়েছে কি কি? বলা হয়েছে নারীদের আসন বাড়বে, এটা বলা হয়েছে। এবং বাংলাদেশের আইনসভাটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে। শুধু তাই না, বাংলাদেশের নাগরিক বাংলাদেশী বলে গণ্য হইবে, মানে বাঙালি বলে না, বাংলাদেশী বলে গণ্য হবে। এই 3টা কনসেপ্ট হচ্ছে এখানে ভালো করে দিছে। এবং এখানে দেখো একটা কি বলছে, চিকিৎসা অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। এইটা ভাই বাংলাদেশের জাতীয় যে আমাদের সংবিধান আছে, সেই সংবিধানে অলরেডি অ্যাটাচড আছে। এজন্য এইটা আর এখানে দেওয়া হয় নাই। তার মানে উত্তর হচ্ছে এইটা। এই 3টা জুলাই সনদে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এরপর 15 নম্বর কোশ্চেন, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স দেশের একটি মূলত কি ধরনের পরিমাপ করে? কি কি জিনিস নিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স করে? বলো। এইচডিআই মানে কোন দেশ কত সুন্দর, কত শান্তিতে আছে, কোন দেশের মানব উন্নয়ন সূচক কত ভালো। ঠিক আছে? এইগুলো হচ্ছে এইচডিআই করে। জিহাদ হাসান সাকিব আছো, আলামিন বাদশাহ আছো, এমওএস তাসকিন আছো, আরিনা আছো, জান্নাতি সুলতান আছেন আপু, এরপর হচ্ছে লুবনা সরকার, এরপরে বর্ষা রয়, এরপর সাদিয়া, এরপরে লুবনা, এসিবি আগুন, এরপরে নুসাইবা, হ্যাঁ সেক্টর 2 ঠিক, এরপর জিহাদ, নুসরাজান প্রাপ্তি, আল আমিন বাদশাহ। সো একটু আমরা দেখবো কি, দেখো এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স, এটা হচ্ছে মেইনলি তোমরা একজন বিখ্যাত ইকোনমিস্টের নাম শুনছো না? এই যে বাংলাদেশের পাশে ভারতে অমর্ত্য সেন এবং পাকিস্তানের আরেকজন, দুইজন মিলে এই জিনিসটা নিয়ে প্রথমে বলে যে পৃথিবীর মানুষের শিক্ষা কেমন, তাদের স্বাস্থ্য কেমন এবং এবং তাদের আয় কেমন, এই 3টার উপর ভিত্তি করে আমরা নতুন এক ধরনের জিনিস চালু করব, তার নাম হচ্ছে এইচডিআই। তার ভিত্তিতে আমরা পৃথিবীতে কোন দেশ কত মানব উন্নয়ন সূচকে এগিয়ে আছে এবং এর জন্য তারা একটা সংগঠন গড়ে তোলেন, সেটার নাম হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি কি করে? এইচডিআই হচ্ছে কাজ করে এবং এইচডিআই কাজ করে মূলত এই 3টা জিনিস নিয়ে। ক্লিয়ার? ওকে। এরপরে দারফুন অঞ্চলটি, দারফুন এটা আমেরিকা, এটা হচ্ছে একটা অঞ্চল যেখানে সবসময় যুদ্ধ লেগেই থাকে। কোন জায়গার? এটা হচ্ছে সুদান নামে একটা দেশ আছে, সুদান। ঠিক আছে? সেই সুদানের মধ্যে 2003 সাল থেকে এই যে সংগঠনটি, এই সংগঠনটি দীর্ঘমেয়াদী সংঘাত এবং মানবিক সংগঠনের কারণে বেশ বিখ্যাত। এই অঞ্চলটা দারফুন অঞ্চল। ঠিক আছে? আশা করি পারছো। 17 নম্বর প্রশ্ন, এএফসি নারী এশিয়া কাপ, এটাও কিন্তু বেশ সাম্প্রতিক। এটাও কিন্তু সাম্প্রতিক একটা তথ্য। তো সাম্প্রতিক থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হয়। খেলাধুলা থেকে প্রতি বছর খেলাধুলা থেকে এক বা একাধিক কোশ্চেন হয়েই থাকে। সো তোমার কিন্তু খেলাধুলা ব্যাপারটা একটু ভালো করে, খেলাধুলা বিষয়টা একটু ভালো করে তুমি হচ্ছে পড়ে যাবে। এবং কোত্থেকে পড়বা? খেলাধুলা রিলেটেড সাধারণত সাম্প্রতিক থেকে কোশ্চেন আসে। শুধু সাম্প্রতিকই না, বাংলাদেশের নারী যেই খেলাগুলা রিলেটেড, নারী যে ক্রিকেট বা ফুটবল আছে, এদের যদি বিশেষ কোনো অর্জন থাকে সেগুলো থেকে বেশি কোশ্চেন হয়। এএফসি নারী এশীয় কাপ 2026 এর জায়গা নিশ্চিত করতে 2025 সালে বাছাই পর্বে বাংলাদেশ দেশের কোন ডিস্ট্রিক্টকে পরাজিত করে? সেটা হচ্ছে মিয়ানমার। এটা এখন আর মুখস্থ করা লাগবে না তোমাদের, জাস্ট একটু দেখে রাখো। নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে, প্যারিস চুক্তি কি? প্যারিস চুক্তি হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি, আন্তর্জাতিক জলবায়ু জলবায়ু আন্তর্জাতিক জলবায়ু রিলেটেড একটা চুক্তি হচ্ছে এই প্যারিস চুক্তি। তো সেই প্যারিস চুক্তি থেকে একটা দেশ বের হয়ে যায়,
সেই দেশটা কেন বের হয়? সেই দেশের প্রেসিডেন্ট হচ্ছে একটু পাগলা টাইপের, একটু মাথায় রেখো। এবং সে হচ্ছে বিজনেস রিলেটেড ডিল। যেখানে আমার লাভ হবে সেখানে আছি, যেখানে লাভ হবে না সেখানে নাই। এবং সেই দেশটা কি? সেই দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সেখানে বের হয়ে যায় সেই সময় প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প। তার ইচ্ছা হচ্ছে বের হয়ে গেলাম। তার ইচ্ছা হলো বের হয়ে গেলাম এবং এই প্যারিস চুক্তি থেকে কিন্তু সরে আসে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবা। এরপর একটি ছক্কা নিক্ষেপ করলে কতবার বিজোড় সংখ্যার আসার সম্ভাবনা আছে? তোমরা ইন্টারমিডিয়েটে তোমাদের ইন্টারমিডিয়েটে যাদের পরিসংখ্যান ছিল সেখানে কিন্তু তোমরা প্রবাবিলিটির অঙ্ক করেছো। মানে সম্ভাবনা তত্ত্বের অঙ্ক। এটা কিন্তু সেই প্রবাবিলিটির একটা অঙ্ক। আচ্ছা ভাইয়া এই কোশ্চেন গুলা কোন বুক থেকে পড়াচ্ছেন? এই কোশ্চেন গুলো আমাদের জিকে কোশ্চেন ব্যাংক থেকে পড়াচ্ছি। আমাদের কোশ্চেন ব্যাংক থেকে পড়াচ্ছি। কারণ কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন জায়গা থেকে কোশ্চেন হয় এই জিনিসটা তোমার বোঝা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো জায়গায় কোন জায়গা থেকে কোশ্চেন হয় সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে এনালাইসিস করতেছি। দেখো এখানে কি বলছে এই কোশ্চেনটা কি রিলেটেড? এই কোশ্চেনটা হচ্ছে একটা ছক্কা। তোমরা হচ্ছে ছক্কা মানে লুডো খেলছো না? সেই লুডোতে কয়টা ইয়ে পড়ে? ৬ টা, তাই না? ৬ টার মধ্যে ১ পড়তে পারে, ৩ পড়তে পারে, ৫ পড়তে পারে। এগুলো বেজোড়। আবার ২ পড়তে পারে, ৪ পড়তে পারে, ৬ পড়তে পারে। ঠিক আছে? এগুলা জোড়। তার মানে অর্ধেক বেজোড় এবং অর্ধেক জোড়। হ্যাঁ? অর্ধেক বেজোড় এবং অর্ধেক জোড়। তার মানে প্রত্যেক ২ বারে ১ বার করে। মানে ২ বার দিলে মিনিমাম ১ বার কি ১ বার বেজোড় পড়তে পারে। এই হচ্ছে সম্ভাবনা। তার মানে 1/2 কি নাম? 1/2 যদি এরকম থাকতো 3/6 তাও একটা কথা। হ্যাঁ? 3/6 এই 3/6 কে ভাগ করলেই 1/2 আছে। তোমরা যারা ভগ্নাংশের অঙ্ক পারো তারা মোটামুটি পারো। এবং আইকিউ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গত বছর থেকে আসা শুরু হয়েছে। দেখো কোন দেশে কোন আদালত কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করো? দেখো আমার এই জিনিসটা খুব ভালো করে মনে আছে। আমি গত বছর আমি যখন তোমাদের পড়াই তখন একটু বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। বেসিক থেকে মানে কি? ধরো যেকোনো তথ্যটা তোমাকে আমি যদি দেখাই যে ভাই এই জিনিসটা একটু দেখো, এটা এমন, এটা এমন। তখন তুমি বেসিকটা যদি ভালো করে বুঝো তাহলে কোয়েশ্চেন এনালাইসিস করা তোমার জন্য খুব ইজি হয়ে যায়। দেখো আমাদের মামলা করার জন্য আন্তর্জাতিকভাবে ২ টা আদালত আছে। একটা হচ্ছে আইসিজে, আইসিজে আরটা হচ্ছে আইসিসি। আইসিসি যেটা হচ্ছে অপরাধ আদালত। অপরাধ, আইসিসি দ্যাটস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আবার আইসিসির ফুল ফর্ম কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়। কিন্তু এখানে আমাদের অপরাধ মানে আদালত রিলেটেড। আর একটা হচ্ছে আইসিজে যেটা হচ্ছে ন্যায় বিচার আদালত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কি? জাস্টিস মানে ন্যায় বিচার। ন্যায় বিচার। ঠিক আছে? কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ২ টা নেদারল্যান্ডের হেগ শহরে। ভাই এই আইসিসি যেটা এটা কি করে? আইসিসি হচ্ছে মূলত ব্যক্তির বিচার করে। ব্যক্তির বিচার এবং আইসিজে যেটা সেটা হচ্ছে আমাদের দেশের বিচার করে। দেশের বিচার ভালো করে চিন্তা করো। এখানে আন্তর্জাতিক অপরাধ আদালত এটা কি করে? এটা দেশের বিচার করে না, ব্যক্তির বিচার করে আইসিসি, হ্যাঁ? যেহেতু ব্যক্তির বিচার করে, এখানে বিচার কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল কি ব্যক্তি নাকি দেশ? যেহেতু ইসরায়েল হচ্ছে দেশ, তার মানে ব্যক্তি এই অপরাধ আদালত হবে না। এবং আন্তর্জাতিক অপরাধ আদালত এই ২ টা হবে না। দেখছো? তুমি অলরেডি ২ টা অপশন বাদ দিতে পারছো। সো অপশন বাদ দেওয়াটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি আমি ওদেরকে যখন পড়াই তখন বলছিলাম এই গাম্বিয়া কি করে? রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা করে। মানে রোহিঙ্গা মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে রোহিঙ্গা ইস্যুতে। তাইলে গাম্বিয়া হবে না। তাইলে হচ্ছে কি দক্ষিণ আফ্রিকা। বাকি আছে কে? দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে তে মামলা করে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ মামলা করে গণহত্যার বিরুদ্ধে গিয়ে। ঠিক আছে? ওকে। ওকে দেখো আমাদের তোমরা যারা এক্সাম দিবা, ক্লাস শেষে এক্সাম দিবা, এদের জন্য এক্সামের ব্যবস্থা তো করাই উচিত, তাই না? এই এক্সামের জন্য দেখো, এক্সামের জন্য আমাদের যে বি ইউনিট আছে, আমাদের যে বি ইউনিট ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, ঠিক আছে? ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন ডিইউ, ঠিক আছে? এখানে অনেক বিজ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞানের ব্যবসা শিক্ষা, এটা মেডিকেল, ঠিক আছে? তো এরকম আছে। তুমি কি করবা? তুমি আমাদের আর্টস এর যেটা, এটা কোথায়? এটা হচ্ছে www. তুমি joykoli.com গুগলে গিয়ে joykoli.com লিখে যদি সার্চ দাও, জয়কলি জয়কলি.com এ গিয়ে তুমি যদি সার্চ দাও তাহলে কি পাবা? তাহলে দেখবা হচ্ছে এই ধরনের একটা ওয়েবসাইট আসতেছে। এবং সেই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু ফ্রি এনরোল করতে পারো। এই যে দেখছো একেকটা এনরোল ৫০০। কিংবা ৫০০ না, তুমি একটা বই কিনবা। বই কিনে এই কোর্সে ভর্তি হয়ে যায়, তোমার পুরো কোর্সও পেয়ে যাচ্ছ, বইও পেয়ে যাচ্ছ, তুমি মডেল টেস্টও এখান থেকে পেয়ে যাবা। ওকে? বাংলাদেশের সাম্প্রতিক কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করে? দেখো, বাংলাদেশে কয়েকদিন আগে যে জিনিসটা হইলো একটা আতঙ্ক, সেটার নাম হচ্ছে আয়নাঘর। কি হয়? আয়নাঘর। আয়নাঘরে কারা যায়? যাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়, তাই না? তো এইজন্য গুম বিরোধে একটা সনদে স্বাক্ষর করে। কি করে? গুম বিরোধে একটা সনদে স্বাক্ষর করে। ঠিক আছে? সেটাকে কি বলে?
সেটাকে এই যে দেখছো ডিসঅ্যাপিয়ার করে দেওয়ার জন্য, মানে গুম করে দেওয়ার, গুম বিরুদ্ধে বাংলাদেশ একটা স্বাক্ষর করে, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক মানবাধিকার পক্ষে। এজন্য এটা হচ্ছে সেটা। এবং এই ধরনের তথ্যগুলা তোমরা কোত্থেকে পাও? তোমরা হচ্ছে সাম্প্রতিক, এই কোশ্চেন গুলো হচ্ছে সাম্প্রতিক। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর 14টা কোশ্চেন আসে সাম্প্রতিক থেকে। ওকে, ঠিক আছে। দেখো, প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোথায়? শিল্পী হাসন রাজাকে চিনো না? হ্যাঁ, ওই যে মাটির পিঞ্জিরায় সোনার ময়নার একটা গান আছে না, সেটা হচ্ছে শিল্পী হাসন রাজার। শিল্পী হাসন রাজার, ঠিক আছে। তোমারে পুষিলাম কত আদরে, হ্যাঁ। তো এই টাইপের গানগুলা কিন্তু অনেক বেশি আমাদের মর্ম স্পর্শ করে যায়। তো এই জন্য তাকে মরমী কবি শিল্পী বলা হয় হাসন রাজা। তার বাসা কোথায়? তার বাসা হচ্ছে সুনামগঞ্জে। কোথায়? সুনামগঞ্জে। নেত্রকোনায় কিন্তু আবার অন্যান্য শিল্পীদের, এই যে তুমি জানো কবি হেলাল হাফিজের বাসা কিন্তু আবার নেত্রকোনা, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই যে আমাদের হাসন রাজার কোথায় বাসা, কোথায় আমরা জানি প্রত্যেক বছর শিল্পী এবং সংস্কৃতি থেকে কোশ্চেন হয়। গত বছর শিল্পী এবং সংস্কৃতি থেকে 2টা কোশ্চেন হয়েছে, সেটা একটু মাথায় রাখবা। এরপর দেখো, দীর্ঘমেয়াদী অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশকে সব থেকে বেশি উন্নয়ন সহযোগী? ভালো করে একটু দেখো। জান্নাতে সুলতানা, নুসরাত জাহান প্রীতি, রিজভি, শাহিদা অনু, সুবর্ণা, অনুর, তাসনিম ভাইয়া, এই কোশ্চেন গুলো জিকে বুক না কোশ্চেন ব্যাংকের। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেনটা আমরা একটু দেখবো। দেখো এই কোশ্চেনটা কি বলছে, বাংলাদেশের ক্ষেত্রে সাহায্য করে। দেখো, এই যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বেশি আমরা বৈদেশিক মুদ্রা আনি এবং এদের কাছে সব থেকে আমরা বেচি। রপ্তানিতে শীর্ষ, রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? বাংলাদেশ সব থেকে বেশি বেচে কার কাছে? যুক্তরাষ্ট্রের কাছ থেকে। বাংলাদেশ সব থেকে কিনে কার কাছে? আমদানি, আমদানিতে শীর্ষে কে? আমদানিতে শীর্ষ হচ্ছে চীন, কিনে হচ্ছে সব থেকে বেশি চীনের কাছ থেকে। সব থেকে বেশি সাহায্য পায় সব থেকে বেশি সাহায্য পায় জাপানের কাছ থেকে। এবং আমদানিতে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ভারত থেকে আমরা অনেক কিছু আমদানি করি, ঠিক আছে। তো এই 3টা তথ্য অনেক 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 গুরুত্বপূর্ণ। প্রতি বছর ঘুরে ফিরে এই 3টা জায়গা থেকে কোশ্চেন হয়ই সাধারণত। ওকে, মেশিন লার্নিং এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের আইসিটি থেকে একটা কোশ্চেন। আমি বলি যে প্রতি বছর আইসিটি থেকে একটা কোশ্চেন পাবা ঢাকা ইউনিভার্সিটিতে, একটা অথবা সর্বোচ্চ 2টা। আর হচ্ছে তুমি কি বলে এটাকে, ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন পাবা। সো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়াই দেই, সুতরাং তোমার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই। মেশিন লার্নিং কোনটির উপশাখা? এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, তোমরা জানো কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এটা হচ্ছে আমাদের কি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটাকে আমরা বলি এআই। এআই কিন্তু মেশিনের মতো কাজ করে, মেশিন লার্নিং। এরপর দেখো, লিভ নো ওয়ান বিহাইন্ড, এটা কি? এটা হচ্ছে এসডিজি, যেটা ছিল এসডিজির আমাদের মূলনীতি। এসডিজির মানে কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল এর বাংলা হচ্ছে টেকসই, ডেভেলপমেন্টের বাংলা হচ্ছে উন্নয়ন, গোল মানে হচ্ছে লক্ষ্য। মোট 17টা লক্ষ্য, কয়টা? 17টা লক্ষ্য গোল। এবং এবং 169টা হচ্ছে লক্ষ্যমাত্রার ইংরেজি হচ্ছে টার্গেট। টার্গেট কয়টা? টার্গেট হচ্ছে 169টা, কিন্তু গোল হচ্ছে কয়টা? সুনির্দিষ্ট গোল হচ্ছে মাত্র 17টা। এবং 2030 সাল পর্যন্ত, এটা 2016 থেকে শুরু হয়ে 2030 সাল পর্যন্ত এই জিনিসটা চলবে। পৃথিবী এসডিজি অ্যাচিভ করার লক্ষ্যে কাজ করতেছে। এরপর দেখো, সম্প্রতি কতটি ব্যাংক একত্রীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়? তাই কিছুদিন আগে দেখবো অনেকগুলো ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছিল, এবং সেই সময় ইসলাম ধর্মে, তুমি একটু বলো তো ভাই, ইসলাম ধর্মে মানে কি করতে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাই না? 5টা হচ্ছে মেইন ভিত্তি। ওকে, সো ওইরকম 5টা ইসলামী ব্যাংক কি করে? 5টা ইসলামী ব্যাংক হয়ে সম্মিলিত একটা 5টা ব্যাংক এক হয়ে সম্মিলিত একটা ইসলামী ব্যাংক পিএলসি কিন্তু গঠন করে, এবং গঠন করে দেয় বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। দেখো 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশে হওয়া সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প কোনটি? দেখো, বাংলাদেশে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প 6.1 মাত্রায় হয়েছে। কোথায় হয়েছে জানো? পাহাড় অঞ্চল যেটা, সেটা কোথায়? এটা হচ্ছে চিটাগং এ। কোথায়? চিটাগং কোথায়? রাঙামাটি না, চিটাগং। এটা হচ্ছে চিটাগং এ 1997 সালে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়। এবং 1900 না 1889 সালের দিকে, 1889 না 93 সালের দিকে যেন এই অঞ্চলে আবার আরেকটা ভূমিকম্প হয় বাংলাদেশে। সেই ভূমিকম্পটা প্রায় হচ্ছে 8 মাত্রার উপরে ছিল, ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়। সো সাম্প্রতিক সময়ে 1997 সালে যে চট্টগ্রামে ভূমিকম্প হয়, এটাই সব থেকে বেশি আমাদের রিনাউন্ড। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হয় কবে? এই সম্প্রতি 30 নভেম্বর 2025।
মানে এটা সাম্প্রতিক কোশ্চেন। দেখবা সাম্প্রতিক কোশ্চেন সাম্প্রতিক তোমরা শেষ সময়ে সাম্প্রতিকের অনেক বই পাবা। এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক থেকে কোশ্চেন হচ্ছে টোটাল কয়টা? ১৪ টা। আমরা একটু সেই জিনিসগুলোতে আসবো দেখো। মোরা একটি ফুল বাঁচাবো বলে যুদ্ধ করি। একটা বিখ্যাত গান আছে না? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক আছে? এই গানটা হচ্ছে কার? এই গানটা হচ্ছে কার একটু বলো। এই দ্বিজেন্দ্র লাল রায় যে তার একটা বিখ্যাত গান আছে ধনধান্যে পুষ্পে ভরা। তোমরা পড়ছো না? ধনধান্যে পুষ্পে ভরা, ঠিক আছে? পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ওই গানটা কার? ওই গানটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। এরপর হচ্ছে আপেল মাহমুদের এক গান আছে অনেকগুলা। এই গানটাও আপেল মাহমুদ কি করেছে? সুর করে। আপেল মাহমুদ কি করে? এটা সুর করে মানে গানটাই গায়। কিন্তু গানটা লিখছে কে? আব্দুল লতিফ কি করেছে? আব্দুল লতিফ হচ্ছে ওই যে একটা গান আছে না? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, ওই গানটা হচ্ছে আব্দুল লতিফ কি করেছে? সুর করেছে। আর আব্দুল গাফফার চৌধুরী ওই গানটা কি করেছিল? ওই গানটার হচ্ছে রচনা করেছিল। আর এই গোবিন্দ হালদার যে সে হচ্ছে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানটা গোবিন্দ হালদার। শুধু সে এই গানটাই না। হুম, ওই যে আ কি যেন? আ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল একটা গান আছে না? সেই গানটাও কিন্তু এই যে আমাদের গোবিন্দ হালদারের। সো এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বা রচনা এগুলা থেকে প্রতি বছর কোশ্চেন হয়ই। এটা মাস্ট। এগুলা থেকে প্রতি বছর কোশ্চেন হয়। এটা কিন্তু মাস্ট। সুতরাং তুমি কি করবা? তুমি এই জায়গাগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে? খুব তো সুন্দর। আচ্ছা পারি না তারপরও টুকটাক। আর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কোনটা? মুদ্রাস্ফীতি হচ্ছে একটু জাস্ট চিন্তা করো। ধরো মুদ্রা মানে কি টাকা। টাকা কি বাড়ানো কমানো যায়? স্ফীতি মানে হচ্ছে বাড়ানো কমানো। রাবারের মতো বাড়ানো কমানো। আচ্ছা টাকা কি তাই না বাড়ানো যায় বা কমানো যায়? টাকা কিন্তু বাড়ানো কমানো যায় না। কিন্তু মুদ্রাস্ফীতি জিনিসটা কি? মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার মান জিনিসটাকে কমানো বাড়ানো। এখন আসলে টাকার মান জিনিসটা কমে বাড়ে কয়েকটা ক্ষেত্রে। প্রথম কথা, যদি ধরো মানে প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্ট আসলে নাই। প্রোডাক্টের কম আছে। ধরো হচ্ছে আমরা এখানে এই ধরো এটা ফার্মগেট আমি ক্লাস নিচ্ছি ঢাকায়। অথবা ঢাকা ইউনিভার্সিটি। ধরো ঢাকা ইউনিভার্সিটি অঞ্চলে টোটাল আমরা হচ্ছে ১ লাখ মানুষ বসবাস করি। হ্যাঁ? ১ লাখ মানুষের জন্য আমার কি দরকার? ১ লাখ মানুষের মধ্যে ধরো ৫০,০০০ মেয়ে আছে। ৫০,০০০ মেয়ে, বেডি মানুষ। এই ৫০,০০০ বেডি মানুষের জন্য ধরো কি? ধরো হচ্ছে ২০০০ পিস মেকআপ লাগবে। ২০০০ পিস মেকআপ লাগবে। কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের কাছে ২০০০ পিস মেকআপ প্রোডিউস করার মতো আমাদের পসিবিলিটি নেই। তো তখন কি হলো? তখন দেখা গেল মানে ৫০-৫০০ পিস মেকআপ হইছে। তাহলে কি করবে? সবার তো লাগবে, ২০০০ পিস তো লাগবে। তখন কি? তখন দেখা যাচ্ছে হচ্ছে এরা এই ছোট জিনিসটাকে অনেক বেশি দাম দিয়ে কিনতে চায়। যখন এই অনেক বেশি দাম দিয়ে কিনতে চায়, প্রোডাক্ট একই কিন্তু ওটার জন্য যখন বেশি সংখ্যক দাম তোমাকে পেমেন্ট করতে হয়, তখন আসলে মানে ওই টাকার মান কমে যাওয়ার একটা কনসেপ্ট আছে। তোমরা জানো ছোটবেলায় আমি যখন হচ্ছে খুব ছোট, আ বা খুব ছোট বলতে ধরো প্রাইমারি স্কুলে যাই, তখন সেই সময় ৳১ য় ৪ টা চকোলেট পাওয়া যেত। ৪ টা চকোলেট পাওয়া যাইত। হুম? আর এখন এই ৪ টা চকোলেটের দাম ৳২০। চকোলেট কিন্তু একই আছে ভাই। চকোলেট কিন্তু ওইটাই। কিন্তু সেই ধরো আরো ২০ বছর আগের ৳১ এবং এখনকার ৳২০ কিন্তু সমান। টাকার কিন্তু চেঞ্জ নাই। মেইন কথা হচ্ছে প্রোডাক্টের দাম বাড়ে। প্রোডাক্টের দাম যখন বেড়ে যায় তখন হচ্ছে এই জিনিসটা হয়। শুধু তাই না। ধরো আমরা একসাথে অনেক ধরো হচ্ছে আবার আরেকটা ব্যাপার। ধরো সবার কাছে যখন টাকা অনেক বেশি, টাকার যোগান অনেক বেশি। ধরো আমি আগে আমার হচ্ছে ধরো ৳২,০০০-৪,০০০ ইনকাম হইতো। ধরো এখন আমার পার মান্থ ৳১-২ লাখ ইনকাম। হুম? তখন আমি কি করব? তখন আমি স্বাভাবিকভাবে আগে একটা বাটন ফোন চালাইতাম, এখন আইফোন চালাবো। এই যে আইফোন চালাবো। ধরো আগে কি করতাম? আগে হচ্ছে গুলিস্তান থেকে ৳১০০, ৳১৫, ৳২০০ দিয়ে হচ্ছে শার্ট পরে কিনতাম। এখন যেই শার্ট পরি সেই শার্টের দাম আছে ৳৪,০০০। এই যে ব্যাপারগুলা সবার লাইফস্টাইল কি হয়? লাইফস্টাইল চেঞ্জ হয়। সবাই চায় আরো বেশি প্রোডাক্ট কিনতে, আরো বেশি জিনিসগুলা কিনতে। তখন কি হয়? তখন যখন আমরা সবাই মিলে প্রোডাক্ট বেশি কিনতে যাই, তখন প্রোডাক্টের দাম অটোমেটিক কমে যায়, অটোমেটিক বেড়ে যায়। তখন হচ্ছে আ আমাদের হচ্ছে টাকার মান কমে যায় এবং সেই জিনিসটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। ঠিক আছে? সো মুদ্রাস্ফীতি ঘটে যখন কখন? যখন হচ্ছে অর্থের যোগান বেড়ে যায়। যখন টাকার যোগানটা বেড়ে যায়। যখন তোমার কাছে অনেক টাকা থাকবে, তখন তুমি চাইলেই কিন্তু কি হবে? অনেক কিছু কিনতে পারবা। ওকে? এখন আমরা এই পর্যন্ত পড়লাম। আমরা কোয়েশ্চেন আরো ১৫ টা পড়ব মেডিকেলের। কিন্তু এখানে আমরা একটা এনালাইসিস দেখব। এনালাইসিস কি? ধরো এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর দেখবা সাম্প্রতিক থেকে ভালো করে একটু বোঝার ট্রাই করো। এই জিনিসটা তোমার জন্য অনেক ইম্পোর্টেন্ট। সাম্প্রতিক সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসছে কয়টা? ১৪ টা।
এই 14টা সাম্প্রতিকের মধ্যে 14টা সাম্প্রতিকের মধ্যে 10টা কোশ্চেন আসছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশের বিষয় সাম্প্রতিক বাংলাদেশ। ঠিক আছে? এরপর 4টা প্রশ্ন আসছে কি আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক। আন্তর্জাতিক ভালো করে বুঝো। প্রত্যেকটা জিনিস তোমাকে এনালাইসিস করতে হবে। এরপর বাংলাদেশ বিষয়াবলী মেইন জিকে যেরকম এই মুক্তিযুদ্ধ, এরপর হচ্ছে সংবিধান, এসব নিয়ে কোশ্চেন হচ্ছে টোটাল 8টা। টোটাল কোশ্চেন হচ্ছে কয়টা? 8টা কোশ্চেন হইছে। এরপর বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক থেকে কোশ্চেন হইছে কয়টা ভাই? আন্তর্জাতিক থেকে কোশ্চেন হইছে 4টা। আর মৌলিক জিকে, হ্যাঁ? মৌলিক জিকে মানে কি? মৌলিক জিকের মধ্যে আইসিটি, ঠিক আছে? আইসিটি প্লাস হচ্ছে ইকোনমিক্স। এই দুই জায়গা থেকে কোশ্চেন হচ্ছে 2টা। আর বাকি থাকে কয়টা? ওকে, আর বাকি থাকে কয়টা? আর বাকি থাকে হচ্ছে 2টা। সেই 2টা কোশ্চেন হচ্ছে আইকিউ থেকে। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 30টা কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটির 30টা কোশ্চেন হচ্ছে এইটা, ঠিক আছে? সো নেক্সট ইয়ারে হয়তোবা এই ধাঁচের কোশ্চেন হবে। এখন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন হচ্ছে মাত্র 4টা। সো এত ভয় পাওয়ার কিছু নাই। কোন জায়গা থেকে কোশ্চেন হবে ভাইয়ের ক্লাসগুলো করো। একদম পানি হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর সাম্প্রতিক জিনিসটাকে আমরা তো শেষে গিয়ে ক্লাস নিবই। সো সেই সময়ের জন্য তোমরা অপেক্ষা করো এবং আস্তে আস্তে ধীরে তোমরা সাম্প্রতিক পড়ে ফেলো। ওকে, এখন আসি। এখন তোমরা আমাদের আরো 15টা এমসিকিউ আছে। সো একটু ধৈর্য সহকারে থাকবা। দেখো আমাদের মানবিক ইউনিটের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক তোমার দরকার কি? তোমার দরকার সর্বোচ্চ কমন। শুধু কমন হইলেই হয় না। তোমার দরকার কি বইয়ের ক্ষেত্রে? তোমার বইয়ের ক্ষেত্রে দরকার হচ্ছে গোছানো একটা বই। গোছানো। একদম গোছানো, টেকনিক সহ গোছানো ভাই। গোছানো টেকনিক সহ একদম স্মার্ট একটা বই হচ্ছে আমাদের এই জয়কলির বই। শুধু এই বই কিনলে তুমি কি পাচ্ছ? তুমি একটা কোর্স পাচ্ছ। একদম আস্ত একটা কোর্স পাচ্ছ ফ্রি। বই কিনলে কোর্স ফ্রি পাচ্ছ। পাশাপাশি মডেল টেস্টের জন্য অনেকে এক্সাম ব্যাচে ভর্তি হয়। এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। ওই কোর্স আমাদের বই কিনলে তুমি এক্সাম ব্যাচও পেয়ে যাচ্ছ। সুতরাং এক সেট বই কিনে তোমার জন্য সবকিছু মানে সবকিছু হয়ে যাচ্ছে। বইও পেয়ে যাচ্ছ বাংলাদেশের সবথেকে মানে বেস্ট সেল হওয়া বইগুলা পাচ্ছ। পাশাপাশি সবথেকে বেশি জনপ্রিয় বইগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এবং বাংলা বিচিত্র আছে, ইংলিশ বিচিত্র আছে, জয়কলির আমাদের জিকে আছে। এরপরে রিটেন এর জন্য বই আছে। কোশ্চেন ব্যাংক ভাইয়া সবাই কিন্তু এই জয়কলির কোশ্চেন ব্যাংকই পড়ে। এবং শেষ সময় গিয়ে মডেল টেস্টের জন্য আমাদের মডেল টেস্ট আছে। মেডিকেল এবং ডেন্টাল কলেজের জন্য আমরা 15টা কোশ্চেন বেশি সময় নিব না। যেহেতু তোমরাও হাঁপাই গেছো। দেখো একই সময়ে বহু সমস্যা দেখা দিলে সমাধানের কৌশল কি? ধরো একই সময় আমার কাছে অনেকগুলো সমস্যা আছে। আমি কোনটা করব? যেটার প্রায়োরিটি আগে। এখন ধরো আচ্ছা তোমাদের সকল কোশ্চেনের উত্তর দিচ্ছি। ভাই আপনার ফোন এইটা দিয়ে দেন আমাকে। আমি নতুন একটা আবার কিনে নিয়েন। আচ্ছা ঠিক আছে। কিনে নিব না, সমস্যা নেই। আফরান মামুন কিছু বলবো না, কিছু বইলো না। ওকে, নুসরাত জাহান ভাই রিসেন্ট থেকে বেশি কোশ্চেন আসে বাট এত কোশ্চেন তো মনে রাখা থাকে না, কি করব তাহলে? রিসেন্ট পড়ার টেকনিক আছে, সেটা নেক্সট ক্লাসে বলে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাই। জিকে বই তো অনেক ইনফরমেশন, কোনটা বেশি ফোকাস করব? জিকে বই তো কোশ্চেন, আচ্ছা কোশ্চেন ব্যাংক তো পড়বা, কোশ্চেন ব্যাংক জাস্ট অ্যানালাইসিস করে, এবং ওই কোশ্চেন ব্যাংক পড়ে তো তুমি বুঝবা গত 5 বছরের কোশ্চেন ব্যাংক ভালো করে দেখবা কোন টপিকগুলো বারবার কোশ্চেন হয়েছে, ওই টপিকগুলো বারবার পড়বা। তাইলে দেখবা ওই টপিকগুলো পড়বা কোত্থেকে? ধর কোশ্চেন ব্যাংক থেকে তুমি অ্যানালাইসিস করলা যে সংবিধান থেকে প্রতি বছর 2টা কোশ্চেন হয়, তার মানে সংবিধান তোমার জন্য ইম্পর্টেন্ট। এই সংবিধান এসে তুমি আমাদের মেইন বই থেকে পড়বা। বুঝাইতে পারছি? 2টা জিনিসই তোমার জন্য লাগবে, ঠিক আছে? ওকে, দেখো একই সময়ে বহু সমস্যা দেখা দিলে সমাধানের কৌশল কি? সমাধানের কৌশল ধরো এক সময় তোমার অনেকগুলো সমস্যা, কিন্তু কোনটা আগে দিবা, কোনটা আগে সলভ করবা, যেটা তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, মানে প্রায়োরিটি, অগ্রাধিকার নির্ধারণ করে সেভাবেই কিন্তু তুমি সমাধান করবা। ওকে, 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশের ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্বীকৃত স্থান। দেখো বাংলাদেশে 3টা জায়গা হচ্ছে ইউনেস্কো স্বীকৃতি দিছে। এক হচ্ছে কি ষাট গম্বুজ মসজিদ। তোমরা বলো তো ষাট গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা? ষাট গম্বুজ মসজিদ গম্বুজ কয়টা? মসজিদ। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে পাহাড়পুর, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, ঠিক আছে? আর কি? আর 3 নম্বর হচ্ছে সুন্দরবন। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সুন্দরবন। এই তিনটা জায়গা বিশ্ব স্বীকৃত স্থান। এই 3টা জায়গা বিশ্ব স্বীকৃত স্থান বাংলাদেশের, ঠিক আছে? ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃত স্থান, ঠিক আছে? এর মধ্যে প্রথম 2টা, এইটা 1985 সালে স্বীকৃতি পাইছে এবং এটা পায় হচ্ছে 1997 সালের। ওকে, এগুলা থেকে অনেকবার কোশ্চেন হয়েছে। ষাট গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কয়টা? ওকে, লাইভ ক্লাসের সময় বি 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 ডিরেক্ট মুখস্থ করতে হবে। কিছু জিনিস মুখস্থ, অধিকাংশ জিনিস বুঝে পড়তে হবে, ঠিক আছে?
এই যে হুমায়রা, আয়েশা আছো, এরপর নুসরাত জাহান, প্রীতি, ৮১টা ঠিক। ৬০ গম্বুজ মসজিদে কিন্তু গম্বুজ সংখ্যা ৬০টা না ভাই। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা মোট ৮১টা। এটা একটু মাথায় রাখবা। তাহলে এই ৩ টার মধ্যে এখানে আছে কোনটা? এখানে আছে বাগেরহাটে মসজিদ। তার মানে এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য স্বীকৃত স্থান। এরপর দেখো বাংলাদেশের বায়ুর আর্দ্রতা সবথেকে বেশি থাকে কোথায়? বায়ুর আর্দ্রতা সবথেকে বেশি থাকে চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে আগস্ট মাসে। বায়ুর আর্দ্রতা সবথেকে বেশি থাকে এই যে এই মাসে। দেখবা একটু পর এখানে বৃষ্টি হবে। পলাশীর যুদ্ধে সংগঠিত হয় যে সালে? পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয় বলো তো? পলাশীর যুদ্ধ। এই যে ১২২৬ সালে পানিপথের যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধ হয় ১২২৬ সালে। ঠিক আছে? এরপর হচ্ছে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে? সিপাহী বিদ্রোহ এবং ১৭৮৭ সালে হয় পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে পলাশীর যুদ্ধে। হ্যাঁ? ১৭৮৭ সালের ২৩ জুন বৃহস্পতিবার কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে, হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে আম্রকাননে কিন্তু এই যুদ্ধটা হয়। ওকে? ওকে। ৫ নাম্বার তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ। বলো এটা বলো। এটা জান্নাতি আপু ভালো বলতে পারবেন কারণ নার্স তো। ওকে। সো আমরা একটু দেখব এই প্রশ্ন উত্তর কি? এই প্রশ্ন উত্তর কি? তীব্র ডায়রিয়া রোগের মৃত্যুর কারণ। কারণ পানি শূন্যতা। পানি শূন্যতা থাকলেই এই সময় সমস্যা হয়। পানি শূন্যতা। ওকে। এরপর দেখো ৭ নাম্বার যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে। জলবসন্ত না জলাতঙ্ক না। জলবসন্তও না জলাতঙ্কও না। এটা হচ্ছে গুটি বসন্ত। কি নাম? স্মল পক্স যেটা। স্মল পক্স ঠিক আছে? স্মল পক্স। জল বসন্ত কি বলে? চিকেন পক্স না? ওকে। এই গুটি বসন্ত যেটা সেটাকে বলা হয় আমাদের স্মল পক্স। ঠিক আছে? স্মল পক্স। সেই স্মল পক্স কি? এটা টিকা দেওয়ার মাধ্যমে পুরো পৃথিবী থেকে নির্মূল করা হয়ে গেছে। সো এটা নিয়ে আর কোনো টেনশন নেই। হ্যাঁ? বাংলাদেশ আ ১৯৭৬ সালে এই গুটি বসন্ত থেকে কিন্তু রক্ষা পায়। ভূমিকম্পের সৃষ্টি হয় কেন? ভূমিকম্প দেখো মাটি এটা হচ্ছে পৃথিবী, তাই না? পৃথিবীর নিচে পৃথিবীর মাটির নিচ দিয়ে টেকটনিক প্লেট থাকে অনেকগুলা। তো এই একটা টেকটনিক প্লেট আরেকটা টেকটনিক প্লেটের সাথে যখন ধাক্কা খায়, তখন যখনই ধাক্কা খায় তখনই সেইখানে কি হয়? তখনই সেইখানে ভাইয়া ফাটল ধরে বা কোন ধরনের ওই ধাক্কা খাইলে ওইখানে একটা কাঁপন সৃষ্টি হয় এবং কম্পন সৃষ্টি হয়। সেটাকে আমাদের বলা হয় ভূমিকম্প। কি বলা হয়? ভূমিকম্প। তার মানে এই যে টেকটনিক প্লেটের সীমানায় কিন্তু এই ভূমিকম্প সৃষ্টি হয়। টেকটনিক প্লেটের সীমানায়। ঠিক আছে? এবং ভূমিকম্প যেই যন্ত্র দিয়ে মাপে সেটাকে বলা হয় রিক্টার স্কেল। কি বলা হয়? রিক্টার স্কেল। ওকে? বাংলাদেশের অধিক বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলা কোনটা? অনেক বেশি আখ উৎপাদন হয় কোথায়? বলো। আখ। বাংলাদেশে অনেক বেশি আখ উৎপাদন হয় কোথায়? আখ না এটা হবে আম। সরি। লেখছে ভুল। আম। বাংলাদেশে অনেক বেশি আম উৎপাদনকারী জেলা। দেখো, আম হয় কোথায়? আম হয় রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। মেজরলি চাঁপাইনবাবগঞ্জ। যেহেতু চাঁপাইনবাবগঞ্জ নাই সুতরাং রাজশাহী উত্তর করলাম আমরা। আম উৎপাদনের জন্য শীর্ষ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী। ওকে। ভারতের চিকেন নেক করিডোরে সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম। দেখো, এ হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের জায়গাটা। ঠিক আছে? এ হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের জায়গাটা, হ্যাঁ? ওকে, বাংলাদেশের ধরো এই হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের জায়গা। এরকম করে যদি আসি, হ্যাঁ? ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চল। ঠিক আছে? এই উত্তরবঙ্গের এইখানে এটা হচ্ছে নেপাল। এই যে এখানে যে একটা দেশ আছে সেই দেশের নাম হচ্ছে নেপাল। কি নাম? নেপাল। এটা হচ্ছে বাংলাদেশ। এবং এইখানে যেই জেলাটা সবার এইদিকে যেই জেলাটা, এই ছোট একটা জায়গা যেখান দিয়ে হচ্ছে বাংলাদেশের এবং নেপালের মাঝখানে ছোট জায়গার নাম হচ্ছে ছোট জায়গা এই জায়গাটার নাম হচ্ছে আমাদের চিকেন নেক। কি নাম? চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর। এবং এইখানের এই জেলাটার নাম কি? সর্বোত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। জেলার নাম কি? জেলার নাম হচ্ছে পঞ্চগড়। এবং এইখান থেকে নেপালের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। এত কাছে। একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সে একজন মেডিকেল শিক্ষার্থী ভর্তি হয়েছে মেডিকেলে। মানে কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে মানে সে হচ্ছে হতাশায় পড়ে গেছে। তার উচিত কি? এখন তার উচিত কি বলো? যারা মেডিকেলে পড়বা এখন তাদের উচিত কি? গুরুতরভাবে যখন হতাশ হয় তখন তার উচিত হচ্ছে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা না। তার উচিত কি ভর্তির আগে শিক্ষকের চাপ বিষয়ে সচেতন হওয়া না। বিশ্রামের ব্যাপারে সচেতন হওয়া না। তার সবথেকে বেশি উচিত হচ্ছে শিক্ষকদের সাহায্য নেয়া। তুমি জানো মেডিকেলের জিকে এখন জিকে হয় ১০ মার্কসের এবং ৫ মার্কসের হয় হচ্ছে তোমার ওই কি বলে এটাকে ওই নৈতিকতার জায়গা থেকে। সুতরাং এই কোশ্চেন কিন্তু নৈতিকতার। এরপর ১১ নাম্বার মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয় ২০০৩ সালে। কত সাল থেকে? ২০০৩ সাল থেকে। ওকে। ঠিক আছে। এরপর আমরা আসবো একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো। একজন। সে একজন কি? ধরো আমি
ফেল করছি কিন্তু আমার বন্ধু পাস করছে। এইজন্য আমারও যখন অভিনন্দন জানাবে তখন ও যে আমার বন্ধু এই হিসেবে আমি কি? আমি হচ্ছে ভাগ্যবান। আমি কি? আমি হচ্ছে ভাগ্যবান বা সৌজন্যপূর্ণ, সহানুভূতিশীল, সৎ ব্যক্তি। এটা কি সৌজন্যপূর্ণ। সৌজন্যপূর্ণ। আমি যখন অভিনন্দন জানাবো, আমি যখন তাকে অভিনন্দন জানাবো তখন সেটা সৌজন্যপূর্ণ, ভদ্রতা রিলেটেড। ঠিক আছে? ওকে। এরপর আমরা দেখব চট্টগ্রামে শাহাদত বরণকারী জুলাই শহীদ হচ্ছে। দেখো ১৯০০ ২০২৪ সালে যখন জুলাই অভ্যুত্থান হয়, তখন ১৬ তারিখ, জুলাই ১৬ তারিখ আমাদের হচ্ছে রংপুরে শহীদ হয় আবু সাঈদ এবং চট্টগ্রামে শহীদ হয় কে? চট্টগ্রামে শহীদ হয় হচ্ছে ওয়াসিম আকরাম। কে হয়? ওয়াসিম আকরাম হয় চট্টগ্রামে শহীদ। এবং মীর মুগ্ধ সে পানি কেন্দ্র করে সে হচ্ছে ঢাকায় হয় শহীদ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। রায়হান ফায়াজও ঢাকায়। সম্পত্তি নিয়ে বিরোধ লিপ্ত আরমান এবং সালমান ২ ভাই। ভালো বন্ধু হিসেবে কি করা উচিত? তোমার ভালো বন্ধু হিসেবে আরমান এবং সালমানের সাথে কি করা উচিত? বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা। যেকোনো সমস্যার সমাধান সমাধান করার জন্য মাঝখানে একজন গিয়ে যদি মধ্যস্থতা করে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। এবং এবং দেখো ক্রিকেটার মুশফিকুর রহমান তার ১৭তম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন। এই সফলতার পিছনে রয়েছে কি? যখন ক্রিকেটার মুশফিকুর রহমান ১৭তম ম্যাচে যখন সেঞ্চুরি করে, কেন করে? বিকজ তার অক্লান্ত পরিশ্রম এবং সে কি করে? সে হচ্ছে কন্টিনিউয়াসলি প্রতিদিন কি করত? নিয়মিত অনুশীলন। নিয়মিত যখন অনুশীলন করে এই কারণে সে কি হয়? ক্রিকেটের নিয়মিত কঠোর অনুশীলন। কঠোর পরিশ্রম এবং অনুশীলনের কারণে সে কি? নিয়মিত সেঞ্চুরি করে। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা হচ্ছে আমাদের বি ইউনিটের কোর্স। এই যে দেখো বি ইউনিটের কোর্স তোমার দিদার ভাই ক্লাস নিচ্ছে। এখানে কিন্তু বি ইউনিটের কোর্স হবে। পাশাপাশি আমাদের আরো অনেকগুলা কোর্স আছে সবগুলা পেয়ে যাবা এই যে ফ্রি ক্লাস এবং পরীক্ষার জন্য www.joykoliacademy.com ঠিক আছে? এবং বই অর্ডারের জন্য জয়কলি তুমি হচ্ছে .com এ যাও এবং তোমার যেকোনো সমস্যা থাকলে ভাইকে ক্লাসে বলো অথবা আমাদের পেজে মেসেজ দিও। পিডিএফ দিবেন কি? পিডিএফ পেজে মেসেজ দিও। ওকে রিজভি আক্তার বলছো রিজভি আহমেদ দুঃখিত। এমএসটি আরিনা বলছো ভাইয়া এই ক্লাস কি আর্টস এর জন্য? হ্যাঁ এই ক্লাস আর্টস এর এবং মেডিকেলের জন্য। হুমায়রা আয়েশা আছো, ঈশামণি আছো, রিজভি, নওরিন, ঈশামণি। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের পেজে মেসেজ দিতে পারো। অথবা কি? কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা পেজে মেসেজ দিতে পারো অথবা ভাইয়াকে দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি। ওকে ভাইয়া আজ থেকে ফ্রি ক্লাস শুরু হইলো? হ্যাঁ আজকে থেকে ফ্রি ক্লাস আমাদের বি ইউনিটে ফ্রি ক্লাস শুরু হলো। আমার ক্লাসগুলো শুরু হলো। ওকে? ওকে? শিরিনা সুলতানা নিশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে।